আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের পলিটিক্যাল সায়েন্স GE4 DSC4 আছে তাদের জন্য আমার এই ভিডিও। তোমাদের আমি পলিটিক্যাল সায়েন্সের 2 নম্বরের সাজেশান দিয়েছি, আজকে উত্তরগুলো লিখে দিলাম। কারণ আমি সাজেশান দেওয়ার পর দেখলাম যে উত্তরগুলো যথোপযুক্তভাবে লেখা একটু কষ্টসাধ্য ব্যাপার। আমি যতটা পেরেছি ছোট করে এবং সহজ করে লেখার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা দেখো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের এমন একটা বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, সন্ত্রাসবাদ, বিশ্বায়ন, কূটনীতি, নিরস্ত্রীকরণ, জাতীয় সত্তা, জোট গঠন, সমগ্র আন্তর্জাতিক সংস্থাসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। 2. ওয়েস্টফেলিয়া চুক্তির ভূখণ্ড কেন্দ্রিক ধারণ রেখে 1648 খ্রিস্টাব্দে সম্পাদিত ওয়েস্টফেলিয়া চুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রের ধারণাটি প্রাধান্য পেয়েছে। সেই সময় জাতিরাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক সহ অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে তা থেকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রথম সূচনা ঘটে। 3 নম্বর, বাস্তববাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। বাস্তববাদী রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ের একমাত্র একক হিসেবে বিবেচনা করে। 2. বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক সম্পর্কে কেন্দ্রীয় ধারণা হলো ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক পরিবেশের উপর ক্ষমতার প্রয়োগ নির্ভর করে। একটা নাৎসিবাদের সংজ্ঞা বা 2টি বৈশিষ্ট্য লেখো। জার্মানিতে হিটলার যে জাতিবিদ্বেষী, ইহুদি বিরোধী এবং উচ্চতর আর্য জাতির প্রত্যয়ী দলের মতাদর্শ অন্তর্ভুক্ত করেন, তাই নাৎসিবাদ নামে পরিচিত। নাৎসিবাদের ধারণা অনুযায়ী রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তি ছিল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 2. নাৎসিবাদ মানুষের অধিকার হরণ করে একনায়কতন্ত্রের শাসন কায়েম করে। এবার পরেরটা হচ্ছে 5. ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? মার্কিন কূটনীতি বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। ন্যাটো কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 খ্রিস্টাব্দে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধা দান করা। পরেরটা 7 নম্বর, এক মেরু কেন্দ্রিকতার অর্থ কী? 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আন্তর্জাতিক শক্তির সামনে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য তৈরি হয়। একে এক মেরুকরণ বলা হয়, অথবা সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থা একটি ক্ষমতাতে কেন্দ্র করে আবর্তিত হয়। আর পঞ্চশীলের নীতিগুলি লেখো। 1954 খ্রিস্টাব্দে তিব্বতকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। নীতিগুলি হলো ভূমধ্যগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 2. শান্তিপূর্ণ সহাবস্থান। 3. অনাক্রমণ। 4 নম্বর হচ্ছে যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং সাম্য ও পারস্পরিক সাহায্য। 9. মোদি ডক্ট্রিন, মোদি মতবাদ কী? পররাষ্ট্রনীতিকে মোদি ডক্ট্রিন বলা হয়। মোদির বিদেশ নীতি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে মনোনিবেশ করেছে। পূর্বসূরিদের মতো এই সরকারও বৃহত্তর সাফল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রে ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক চাপ ব্যবহার করেছে। মোদির অধীনে ভারত বিদেশি শক্তির সঙ্গে তার আচরণের জন্য সমস্ত দরজা উন্মুক্ত রেখেছে। পরটা হচ্ছে বাস্তববাদী তত্ত্বের 2টি সমালোচনা লেখো। বাস্তববাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধরত আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব হলেও এই দৃষ্টিভঙ্গি কীভাবে নৈরাজ্যপূর্ণ সংঘাতময় আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তিত হতে পারে সে সম্পর্কে কোনো হদিশ দেয়নি। 2 নম্বর, বাস্তববাদী তত্ত্বের এক মৌলিক ধারণা হলো রাষ্ট্র ক্ষমতা, কিন্তু কিভাবে এই ক্ষমতার পরিমাপ করা যাবে সেই প্রশ্নের সন্তোষজনক মীমাংসা হয়নি। পরের প্রশ্ন হচ্ছে যে দাগ নাম্বার 11, নয়া উদারনীতিবাদ তত্ত্বের বিরুদ্ধে 2টি সমালোচনা লেখো।
এক, নয়া উদারনৈতিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় সকল মানুষের স্বাধীনতা সমানভাবে বজায় থাকে কিনা এবং শ্রমজীবী মানুষের কাজের নিশ্চয়তা ও বেঁচে থাকার অধিকার বাস্তবে কার্যকর থাকে কিনা সে বিষয়ে বিতর্কের অবকাশ নেই। দুই, নয়া উদারনীতিবাদীরা যে ব্যক্তি স্বাধীনতা ও অবাধ অর্থনীতির কথা বলেন তা ছিল উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বার্থের অনুকূল। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে নয়া উদারনীতিবাদের কোনো চিন্তা ছিল না। 12 হচ্ছে যে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এক, জ্ঞেয় বস্তুর স্বরূপ। বাস্তববাদীরা জ্ঞেয় বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করেন। তাদের মতে বস্তুর অস্তিত্ব মনে নিজস্ব কোনো ভূমিকা নেই। কিন্তু নব্য বস্তুবাদীরা মনে করেন যে জ্ঞেয় বস্তুর অস্তিত্ব মননিরপেক্ষ হলেও এখানে মনের গুরুত্ব আছে। জ্ঞাতা সম্পর্কে পার্থক্য। জ্ঞাতা সম্পর্কে বাস্তববাদীরা মনে করেন যে জ্ঞাতা বস্তুর অস্তিত্ব সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে না, বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান। অপরদিকে নব্য বস্তুবাদীরা মনে করেন যে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান থাকলে তা জ্ঞাতার মনের উপর প্রভাব বিস্তার করে। তার আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য নারীবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য লেখো। এক, আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্ব লিঙ্গগত বৈষম্যের অবসান ঘটাতে চায়। দুই, আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদীরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে মূল্যবোধকে গুরুত্ব দিতে চায় এবং সংঘাত ও আধিপত্যের পরিবর্তে সহযোগিতা এবং সহমর্মিতা গড়ে তুলতে চায়। 14, বিশ্ব ব্যবস্থার প্রান্ত ধারণটা কী বা প্রান্তীয় রাষ্ট্র কী? বিশ্ব ব্যবস্থার তত্ত্ব অনুযায়ী বিশ্ব ব্যবস্থার মূল কেন্দ্র থেকে দূরবর্তী পরিধিতে অবস্থান করে দরিদ্র দেশগুলি, যারা মূলত অনুন্নয়নের শিকার। এদেরকে প্রান্তীয় রাষ্ট্র নামে অভিহিত করা হয়। এই প্রান্তীয় রাষ্ট্রগুলি কেন্দ্রীয় অঞ্চলে শিল্পোন্নয়নের জন্য কাঁচামাল সরবরাহ করে। 15, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি ফলাফল উল্লেখ করো। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়ে চরম দুর্ভোগের শিকার হয়। জার্মানির অর্থনীতি, সামাজিক কাঠামো, সামরিক সক্ষমতা ভেঙে পড়ে। দুই, পৃথিবী পরমাণু অস্ত্রের ধ্বংসযজ্ঞ অবলোকন করে, যা বিশ্ব মানবতার জন্য হুমকিস্বরূপ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা পৃথিবীর দুই মেরুতে বিভক্ত হয়ে যায়, মার্কিন মেরু এবং রাশিয়ান মেরু। 16, মার্শাল প্ল্যান কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন সম্পর্কে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় ইউরোপের দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ঢালাও অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সোভিয়েত প্রভাব রোধের জন্য অর্থনৈতিক সাহায্য প্রদানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। 17 হচ্ছে দাঁতাত কী? না, দাঁতাতের অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ঠান্ডা যুদ্ধের একটি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এই দুই মহাশক্তিধর রাষ্ট্র উপলব্ধি করে আসন্ন যুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করলে পৃথিবী ভয়ানক আণবিক ধ্বংসের সম্মুখীন হবে। এই উপলব্ধি থেকে উভয় পক্ষ শান্তি ও সঠিক পথ খোঁজে। এই অবস্থাকেই দাঁতাত বলা হয়। ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য কী ছিল? এক, দুর্বল দেশগুলিতে মার্কিন অস্ত্র ও শিল্পোৎপাদিত দ্রব্য বিক্রির বাজার দখল করা। আর দুই, সোভিয়েত শক্তিবলের পাল্টা পুঁজিবাদী জোট গঠন করা। 19, বহুমেরু কেন্দ্রিকতা বলতে কী বোঝো? বহুমেরু কেন্দ্রিকতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে দুইয়ের বেশি ক্ষমতা কেন্দ্র করে, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতার কেন্দ্র বহুমেরুতে পরিণত হয়। 20, নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষতা কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দুটি সশস্ত্র শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট, অন্যদিকে রাশিয়ার নেতৃত্বাধীন জোট। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুটি জোটের কোনোটিতেই যোগদান না করে একটি বিদেশ নীতি নির্ধারণ করেন। সে নীতির মূল লক্ষ্য হলো তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ে একটি স্বতন্ত্র আন্দোলন গড়ে তোলা, যার নাম নির্জোট আন্দোলন। এই নীতির প্রধান তত্ত্ব হলো পৃথিবীর সমস্ত শক্তি জোটের সঙ্গে সমবন্ধুত্ব ও সমদূরত্বের নীতি বজায় রাখা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের কোনো ভিডিও সাজেশন তোমরা প্রথম পেয়ে যাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।